হ্যালো স্টুডেন্ট, ইজি বেঙ্গলি ম্যাথ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর সমাকল অংশের অনির্দিষ্ট সমাকল যে পার্টটি রয়েছে সেই পার্টেরই আমরা কিছু অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করব। দেখো, সমাকলের কনসেপ্ট তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো। আমরা ক্ষেত্রফল রূপে সমাকলকে ওখানে বর্ণনা করেছি এবং আজকে আমরা মূলত এসএনদের বইটাকে ফলো করেছি এবং সেখান থেকে অতি সংক্ষিপ্ত কিছু কোশ্চেন এবং আনসার নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। দেখো, এই ভিডিওটি যদি তোমরা ভালোভাবে দেখো এবং শেখো, তোমরা কিন্তু এসএন দে অর্থাৎ সৌরেন্দ্রনাথ দে ছায়া প্রকাশনী যে বইটি রয়েছে সেই বইয়ের অন্তর্গত অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারের তোমরা কিন্তু অতি সংক্ষিপ্ত কোশ্চেনের আনসার সবগুলোই কিন্তু করতে পারবে। তো আমি বেছে বেছে কিছু কিছু কোশ্চেনগুলো এবং আনসারগুলো নিয়েছি, যাতে অন্যান্য যে কোশ্চেনগুলো আমি নিইনি সেইগুলো কিন্তু তোমরা সহজেই পারো। তো চলে এসো। প্রথমে আমি দেখো তোমাদের জন্য একটা জিনিস রেখেছি, যেটা হচ্ছে আমরা কিছু ইন্টিগ্রেশনের ফর্মুলা। এই ফর্মুলা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবে। এই ফর্মুলা যদি ভালোভাবে মুখস্থ করো তবে কিন্তু ইন্টিগ্রেশন তোমাদের কাছে খুবই সহজ লাগবে। তো কিভাবে ফর্মুলাগুলো মুখস্থ করবে আমি একটু যদি তোমাদের দেখিয়ে দিতে চাই, একটু দেখো। দেখো, ই টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার mx বাই এম, সেক স্কোয়ার mx এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান mx বাই এম। তোমরা জানো ডেরিভেটিভের ঠিক বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ ডেরিভেটিভদের যে ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করেছো তার ঠিক বিপরীত ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন। যেমন দেখো, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স। ওকে, এইভাবে তোমরা সমস্ত ফর্মুলাগুলো একটু মাথায় রেখো। আমি পরবর্তী অর্থাৎ স্লাইডে অঙ্কে চলে যাচ্ছি। দেখো, এখানে আমি একটা তো সুন্দর অঙ্ক রেখেছি, যেটা 14 নম্বর অঙ্ক, অতি সংক্ষিপ্ত কোশ্চেনে। তো এখানে লক্ষ্য করো, এখানে একটা পলিনোমিয়াল এবং পলিনোমিয়ালে কটা পদ আছে? একটা, দুটো, তিনটে পদ। যখন আমরা ইন্টিগ্রেশন করব, মাথায় রাখবে যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তবে এদেরকে আলাদা আলাদাভাবেই আমরা ইন্টিগ্রেশন করে নেব। ওকে, তাহলে লক্ষ্য করো আমরা তিনটে ইন্টিগ্রেশনে এখানে ভেঙে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরা শিখবে। এইবার দেখো, এই স্টেপটা ভালো করে খেয়াল করো। দেখো, এখানে আমরা কি করেছি, আমরা কিন্তু ধ্রুবক পদ, যখন ওখানে চলরাশি রয়েছে ধ্রুবক পদটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আমরা কেবলমাত্র চলরাশিটার ইন্টিগ্রেশন করেছি। ওকে, তো ইন্টিগ্রেশনের ফর্মুলা একইভাবে তোমরা লক্ষ্য করো, এখানে খেয়াল করো একটু। 5টাকে আমরা বার করে নিয়ে এসেছি, কিন্তু তারপরে কি লিখেছি? ইন্টিগ্রেশন ডিএক্স। দেখো, এখানে ইন্টিগ্রেশন ডিএক্স কথাটি অর্থ এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে 1 এবং তার ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, এইখানটার কথাটা আমি বললাম। এবার তোমরা ফর্মুলা অনুযায়ী কিন্তু এখানে পরপর মানগুলো বসিয়ে নেবে। দেখো, এখানে হচ্ছে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স টু দি পাওয়ার 5/5, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স কিউব বাই 3। এখানে এক্স টু দি পাওয়ার 0 ছিল, মনে আছে? এখানে কি হবে? এক্স টু দি পাওয়ার 1/1। এইভাবে আমরা কিন্তু ইন্টিগ্রেশনের প্রথমটা ভালোভাবে দেখলাম। পরের স্লাইডে দেখো, 16 নম্বর অঙ্কটাকে এখানে ডেসক্রাইব করেছি। দেখো, এরকম গুণ আকারে থাকলে ইন্টিগ্রেশন করা যায় না, তো এটাকে আমরা ফার্স্টে কী করে নেবো? গুণ করে নেব। একদম গুণ, টোটালি গুণ করে নেব। দেখো, গুণ করে আমরা এটা পেয়েছি। গুণটি সুন্দরভাবে দেখানো হয়েছে, তোমরা সহজেই বুঝতে পারো যাতে। তারপরে কি করেছি দেখো, ঠিক আগের স্লাইডটির মতো এখানে একটা পলিনোমিয়াল চলে এসেছে। পলিনোমিয়ালের একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটি পদকে তাহলে আমরা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব এবং তোমরা আশা করি এটা বুঝতে পারবে। একদম সহজ ভাষায় এটাকে বর্ণনা করা হয়েছে। দেখো, ঠিক ফর্মুলাগুলো একটু ফলো করো। ফর্মুলাগুলো তোমরা যে কোনো বইয়ের চ্যাপ্টারে প্রথমেই পেয়ে যাবে, তোমরা সেখান থেকে মুখস্থ করে নিতে পারো, অথবা এই স্লাইডের ভিডিওটি বারবার না দেখে আমার মনে হয় বই থেকে দেখে নেওয়াই ভালো। তো অঙ্কটি দেখো কিভাবে এগিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, পরবর্তী অঙ্কে চলে এসো। দেখো, এখানে সুন্দর একটা এক্সাম্পল নিয়েছি। ইন্টিগ্রেশন কি আছে? ই টু দি পাওয়ার। এটা ই টু দি পাওয়ারের ওপরে কিন্তু এই টোটাল ব্যাপারটা রয়েছে। তো এই ধরনের ইন্টিগ্রেশন করতে গেলে তোমরা দেখো, লগের এই ফর্মুলাটা জানো যে যদি ধরো এ লগ এক্স থাকে, তবে আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি? লগ এক্স টু দি পাওয়ার এ। ওকে, তাহলে তোমরা এইভাবে লিখে নিও। ঠিক দেখো, এখানে এইভাবেই লেখা হয়েছে। দেখো, এরপরে কি হচ্ছে? দেখো, ই আর লগ ক্যান্সেল হয়ে যাচ্ছে। ই আর লগ ক্যান্সেল হয়ে যায়, কারণ কি? এই লগটা ই বেসেই রয়েছে। ওকে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে? আমরা এক্স কিউব পাচ্ছি এবং এক্স কিউবের ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী কী হচ্ছে? এক্স টু দি পাওয়ার 4/4। তোমরা এখানে একটা মাথায় রেখো কথা, এখানে কিন্তু সমাকল ধ্রুবক। তোমরা এই সমাকল ধ্রুবকটা অবশ্যই এখানে বর্ণনা করবে যে সি ইকুয়াল টু কী। সি ইকুয়াল টু কী যদি এটা তোমরা বর্ণনা না করো, তোমাদের কিন্তু পার্ট মার্কে এখানে নাম্বার কেটে নেওয়ার ব্যাপার রয়েছে। ওকে, পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো। দেখো, এই অঙ্কটি 20 নম্বর অঙ্ক।
অতি সংক্ষিপ্ত পার্টের এসএনদের বইয়ের অন্তর্ভুক্ত। এখানে কি করেছি দেখো, যেখানে দেখো ওপরে একটা পলিনোমিয়াল এবং নিচেও একটা এক্সের একটা ফাংশন, ওপরে একটা ফাংশন এবং নিচেও একটা ফাংশন। এবার আমরা কি করেছি, আমরা দেখলাম ওপরেরটা থেকে যদি আমরা e⁴x কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে, আমরা নিচের ফাংশনটাই কিন্তু ওপরে পেয়ে যাচ্ছি। ওকে, তারপরে কি করব, তারপরে আর কিছুই না, এটাও টোটালি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা ফাইনালি পাচ্ছি কত, e⁴x। এখানে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইন্টিগ্রেশনে ব্যবহার করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কোন ফর্মুলা। তো সেই অনুযায়ী এখানে আমরা এটাকে লিখেছি, তোমরা একটু ভিডিওটি পজ করে চাইলে দেখে নিতে পারো। পরের অঙ্কের স্লাইডে দেখো 25 নম্বর অঙ্কটা কি নামে আমরা ডেসক্রাইব করেছি, ঠিক একই রকম বর্ণনামূলক ব্যাপার আগেরটির মতো, যেখানে আমরা log x নিয়ে একটু আগে যেটা আমরা দেখালাম, কি হয়ে যায় দেখো, x হচ্ছে লগের সামনে রয়েছে, ওটা কি হয়ে যাচ্ছে, এর পাওয়ারে উঠে যাচ্ছে, একইভাবে এটা এখানে x এর পাওয়ারে উঠে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে লগের বেসিক ধর্ম, তোমরা ক্লাস 9ম শ্রেণীতে অ্যাকচুয়ালি এটা বোধহয় পড়েছো। তো যাই হোক, খেয়াল করো এখানে ই লগ আর এখানে ই এবং লগ ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিয়ে আলটিমেটলি যেটা পাচ্ছি হচ্ছে a⁴x এবং x⁴a। এবার দেখো a⁴x এর ফর্মুলা তোমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে দেখে নিয়েও পাবে। দেখো এখানে এইভাবে এটাকে ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী লেখা হয়েছে, দেখো এটাই অ্যাকচুয়ালি ফর্মুলা হিসেবে তোমরা পড়েছো এবং একই রকমভাবে এটাও ফর্মুলা হিসেবে পড়েছো। এবং ফাইনালি আমরা কি লিখেছি, আমরা একটা সমাকল ধ্রুবক পাবো। আমরা অ্যাকচুয়ালি একটা সমাকল ধ্রুবক পাবো না, তোমাদের মাথায় এবার কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি দুটো ইন্টিগ্রেশন করছেন, তাহলে দুটো সমাকল ধ্রুবক পাবেন। অ্যাকচুয়ালি দুটো সমাকল ধ্রুবককে যোগ করে আমরা কিন্তু একটা সমাকল ধ্রুবক আকারে লিখছি, এবং যেখানে 4টে সমাকল ধ্রুবক পাচ্ছি সেটাকে আমরা যোগ করে একটা সমাকল ধ্রুবক হিসেবে লিখছি। পরের অঙ্কের স্লাইডে চলে আসো, এখানে 26 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো এখানে খেয়াল করো, ইন্টিগ্রেশন sin² 2x dx। দেখো কোনো ইন্টিগ্রেশন অর্থাৎ কোনো ত্রিকোণমিতিক অপেক্ষকের বর্গ, ঘন, মাথায় একটু ভালো করে ঢুকিয়ে নাও ব্যাপারটা, বর্গ, ঘন বা কোনো রকম ত্রিকোণমিতিক পাওয়ারের কিন্তু ইন্টিগ্রেশন ডাইরেক্টলি করা যায় না। তাহলে আমরা কি করব, আমরা দেখো আমরা 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে আমরা কিন্তু ত্রিকোণমিতি সম্পর্কে বেশ আমাদের নলেজ আছে, এবং আমরা জানি যে পাওয়ারে কিছু রকম এরকম ত্রিকোণমিতিক পাওয়ার থাকলে তখন সেটাকে আমরা কি করে রিডিউস করে ওটাকে নর্মালাইজেশন করতে পারি, অর্থাৎ পাওয়ারহীন একটা ত্রিকোণমিতিক অপেক্ষকে পরিণত করতে পারি, এটাকে আমরা নর্মালাইজেশন বলছি। ওকে, তো ফর্মুলাটা আমি দেখো এখানে লিখেছি। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 2 এর প্রয়োজন ছিল কিন্তু এখানে আমাদের 2 নেই, তাহলে আমরা সেজন্য কি করেছি, একটা হাফ গুণ করে এখানে 2 নিয়ে আমরা টোটাল এই পার্টটা পেয়েছি, এবং এই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে এখানে এইভাবে লিখতে পারছি। সেই অনুযায়ী কত হচ্ছে, 2 sin² x এর ফর্মুলা হচ্ছে 1 - cos 2θ, সেই অনুযায়ী 1 - cos 4x হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং যেই আমরা এইভাবে লিখতে পেরেছি, তোমরা কিন্তু এবার সহজেই পারবে। লক্ষ্য করো, আমরা দুটো আলাদা আলাদা ফাংশন পেয়েছি, যেটা যোগ আকারে এখানে বিয়োগ আকারে রয়েছে, আমরা কিন্তু আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব এবং তাদেরকে ওইভাবে রেখে দিয়ে আমরা ফাইনালি লাইনটা লিখে দেবো। তোমরা দেখো ইন্টিগ্রেশনের ফর্মুলা যেটা ইউজ করেছো এখানে, সেটা কিন্তু আমি এখানে লিখে রেখেছি। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো। দেখো এখানে আমরা কিন্তু cos x ডিগ্রির ইন্টিগ্রেশন করছি। তো দেখো ডিগ্রিতে থাকলে সেই ডিগ্রিতে কোণ যেটা দেওয়া আছে অর্থাৎ সেটাকে আমরা ফার্স্টে রেডিয়ানে কনভার্ট করে নেব, কারণ কি আমরা রেডিয়ান এককেই ইন্টিগ্রেশনটাকে ফর্মুলা হিসেবে শিখেছি আমরা। তোমরা এটা নিয়ে পরবর্তী ক্লাসে বা উঁচু ক্লাসে গিয়ে একটু শিখবে কেন এটা করা হচ্ছে। যে আপাতত আমরা যেটা শিখছি যে যদি ডিগ্রিতে থাকে, মাথায় রাখবে কোনটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে নেব। তো তোমরা জানো, এটা সহজেই সবাই জানে যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, π/180 রেডিয়ান, তাই তো? এটা সবাই জানো। তো সেই অনুযায়ী এখানে কত আসছে, x ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, x ইন্টু কত হবে, x ইন্টু দিস। দেখো আমি কিন্তু ওটাই এখানে লিখেছি। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, x ইন্টু π/180 রেডিয়ান। তাহলে আমরা x ডিগ্রির পরিবর্তে এটাকে রেডিয়ানে লিখে নিয়েছি। এবার দেখো এটা cos mx এর ফর্মুলা, ইন্টিগ্রেশন cos mx dx এর ফর্মুলা ইউজ করতে পারো, যেখানে mটা হচ্ছে কোনটি, mটা হচ্ছে x বাদ দিয়ে কিন্তু পুরো অংশটা। ওকে, তাহলে আমরা কি লিখব, sin mx/m। দেখো m হিসেবে আমরা এখানে লিখেছি, এবং ফাইনালি এটা যেটা আমরা এখানে আবার ডিগ্রিতে ওটাকে লিখে রেখেছি। ওকে, পরের অঙ্কে চলে এসো। দেখো এখানে খুব সুন্দর একটা অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক, অতি সংক্ষিপ্ত অংশের 33 নম্বর অঙ্কটিকে নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা লক্ষ্য করো এখানে 1 + tan² থিটা, সেই ফর্মুলা অনুযায়ী sec² থিটা হয়, তাই এখানে sec² x হয়েছে। ওকে, একই রকমভাবে 1 + cot² থিটা ইকুয়াল টু কী হয়,
হয় কোসেক স্কোয়ার থিটা, সেই অনুযায়ী কিন্তু এখানে কোসেক স্কোয়ার এক্স হয়েছে। ওকে, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এই স্টেপটা লিখেছি, নতুবা অনেকে ডাইরেক্টলি এটা করে দেয়। তো আমরা কি পেয়েছি, ট্যান স্কোয়ার এক্স। এবার তোমরা জানো যে ট্যান স্কোয়ার এক্সের কিন্তু ডাইরেক্টলি ইন্টিগ্রেশন হয় না। তো যদি সেকেক স্কোয়ার এক্স বা কোসেক স্কোয়ার এক্স কেবলমাত্র এই দুটো ত্রিকোণমিতিক অপেক্ষকেরই কিন্তু ইন্টিগ্রেশন হয়। তো সেই অনুযায়ী আমরা কি করলাম, ট্যান স্কোয়ার এক্সটাকে আমরা সেকেক স্কোয়ার এক্সে কনভার্ট করে নিলাম। কি, অ্যাকর্ডিং টু আমাদের যে ফর্মুলা আমাদের যেটা মাথায় আছে, যে সেকেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, সেই ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু এটাকে কনভার্ট করে নিলাম। এটা আমরা দশম শ্রেণীতে ত্রিকোণমিতি চ্যাপ্টারে শিখেছি। তারপরে কি করলাম, যেহেতু এটা দুটো পদ আলাদা আলাদাভাবে বিয়োগ আকারে রয়েছে, তাই আলাদা আলাদাভাবে এই দুটোকে ইন্টিগ্রেশন করলাম এবং আমরা ফাইনালি আনসার বার করলাম। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো এবং তোমরা লক্ষ্য করো, দেখি এখানে একটা উপরে 3টে পদ বিশিষ্ট একটা ফাংশন রয়েছে আর নিচেও একটা আলাদাভাবে একটা ফাংশন রয়েছে। আমরা কি করলাম, প্রথমে এটাকে 3টে আলাদা আলাদা ফাংশানে সেপারেট করে নিলাম। আমরা এটা দিয়ে ভাগ করলাম এবং এরকমভাবে 3টেকেই আলাদা আলাদাভাবে cos x দিয়ে ডিভাইড করে দিলাম, যেহেতু নিচে cos x রয়েছে। ওকে, cos x দিয়ে ভাগ করবার পরে তোমরা সহজেই একটু বুঝবে, দেখো এখানে আমরা কিন্তু sec স্কোয়ার এক্স পেয়েছি এবং এখানে আমরা ভাগ আকারেই রেখে দিয়েছি যাতে তোমাদের পরবর্তী লাইনটা বুঝতে অসুবিধা হয়, সেটা আর অসুবিধা হবে না। তো এখানে কি হয়েছে, একটা cos x কিন্তু নিউট্রাল হয়ে গিয়ে কেবলমাত্র cos স্কোয়ার এক্সের পরিবর্তে cos x এসে গেছে। ওকে, তাহলে আমরা ফাইনালি দেখো পরের লাইনটা লক্ষ্য করো, এই লাইন থেকে কিন্তু আমরা এটা পেতে পারি। কিভাবে পেতে পারি, দেখো একটা cot x আমরা রেখে দিচ্ছি আর একটা কি cos বাই সাইন লিখে আমরা কি পাচ্ছি, cosec x কিন্তু পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে আমরা কি পেয়ে গেলাম ফাইনালি, এটা তোমরা একটু প্রয়োজন হলে একটু খাতায় কলমে দেখে নাও। এখানে আমরা কি পাচ্ছি, cot মানে কি, cos বাই সাইন। ওকে, তাহলে cos স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স পাবো। সেই অনুযায়ী একটা cos x কেটে যাবে আর পড়ে থাকবে কেবলমাত্র cosec x ইন্টু cot x। তোমরা কিন্তু এটা সহজেই বুঝতে পারবে, দশম শ্রেণীর অঙ্কর একদম প্রারম্ভিক অঙ্ক। আর ফাইনালি এটাকে cos x যেরকম রয়েছে cos x হিসেবেই রেখে দিলাম। এবার দেখো sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x এবং cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। তো এই সিম্পল ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী তোমরা কিন্তু এটাকে লিখে ফেললে। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো। দেখো এখানে একটা 36 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করা হয়েছে, যেসব বক্রের xy বিন্দুতে dI/dx। দেখো তোমরা যে কোনো একটা বক্র যদি এখানে অঙ্কন করো, দেখো এই একটা বক্র, এটা একটা সাপোজ অ্যাক্সিস সিস্টেম। তো dI/dx মানে তোমরা জানো যে xy বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে এই বিন্দুতে ওই যে গ্রাফটা, অর্থাৎ এই যে গ্রাফটা আমরা লিখেছি, এই গ্রাফটার কিন্তু প্রবণতা, dI/dx মানে প্রবণতাকেই ডিপেন্ড করে। তা এই প্রবণতা হচ্ছে কত, এই প্রবণতা হচ্ছে 2x² - 3। ওকে, তাহলে আমরা সেখান থেকে আমরা এই সমীকরণের ওই গ্রাফের বক্রের সমীকরণ আমরা কিন্তু নির্ণয় করব। তো দেখো কি হচ্ছে, আমরা সিম্পলি এটাকে লিখে নিলাম, তারপরে কি করলাম, dy ইকুয়াল টু ডিএক্সটাকে এদিকে নিয়ে চলে আসলাম। এবার সিম্পলি এটাকে ইন্টিগ্রেশন যদি করি, তাহলে dy এর ইন্টিগ্রেশন হয়ে যায় y এবং এই রাশিটা আমরা dx এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব এবং ফাইনালি এটা পাবো। ইন্টিগ্রেশনটা খুবই সহজ, তো তোমরা আশা করি দেখলেই এটা বুঝতে পারবে। এর পরবর্তী অঙ্কের স্লাইডে দেখো, আমরা আর কিছু অঙ্ক রাখিনি, আমরা অতি সংক্ষিপ্ত পাঠটি এখানেই শেষ করলাম। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা ছেলেরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থেকো।